আসসালামু আলাইকুম। আগামী বাংলাদেশ চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা চাই একটি উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে জীবনমান উন্নয়ন হবে, বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেজন্য আমাদের দরকার অর্থনৈতিক স্বনির্ভরতা, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল, আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি, সর্বোপরি ভালো বিচার ব্যবস্থা। তাহলে মানুষ এদেশে বসবাস করে মানসিকভাবে একটি স্যাটিসফ্যাকশন পাবে। আরও অন্যান্য বিষয় রয়েছে, বাট প্রাথমিকভাবে এই ৩ টি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি বাংলাদেশকে উন্নতির জন্য যে স্বপ্ন দেখছি সেটা যদি করতে চাই, একটা ভালো লিডারশিপ দরকার। এখানে ট্রান্সফরমেশনাল অর ভিশনারি লিডারশিপ দরকার। তার আগে দরকার আমাদের একটি ভালো শিক্ষা ব্যবস্থা। শুধু শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করলে চলবে না, দরকার এখানে ইনোভেটিভ ইন্ডাস্ট্রির মাধ্যমে এখানে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হবে। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে যদি চিন্তা করি, সবচেয়ে গোড়ায় যাওয়া দরকার। সবচেয়ে শুরুতে যে বিষয়টা দরকার সেটা হলো আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থা। আজকে মূলত আমি একটা উন্নত শিক্ষা ব্যবস্থা কিরকম হতে পারে, আমার নিজস্ব ভাবনা এখানে তুলে ধরতে চাই। আমি যদি একটা ডেটা দিয়ে শুরু করি, বাংলাদেশে যদি দেখেন এখন প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4.5 কোটি। 4.5 কোটি, চিন্তা করছেন? এত বিপুল সংখ্যক জনগোষ্ঠী বিশ্বের ১৯৫টা জাতিসংঘ স্বীকৃত দেশের মধ্যে, জাতিসংঘের সদস্য দেশের মধ্যে ১৬০টা দেশের জনসংখ্যা 4.5 কোটির নিচে। তার মানে শিক্ষা খাতটা বাংলাদেশের সবচেয়ে বড় খাত। কিন্তু এখানে আমাদের জিডিপির মাত্র 2%-এর ব্যয় হয়। 2%-এরও কম, 2%-এর কাছাকাছি। যেটা ইউনেস্কোর সাজেশন হচ্ছে 6% পর্যন্ত হতে পারে। বাংলাদেশে শিক্ষা খাতের জন্য জিডিপির 6% পর্যন্ত বাজেট হতে পারে। বাট সেখানে আমাদের আছে মাত্র 2%। আরেকটা কথা যদি বলে নিই, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা পিছানোর আরেকটা কারণ হচ্ছে, আমরা শিক্ষা গবেষণা ক্ষেত্রে আমরা টোটাল শিক্ষা খাতের যে বাজেট সেটার মাত্র 1%। মাত্র 1%, যেখানে উন্নত দেশে 5%-এর বেশি। যাই হোক, এবার আমি মূল জায়গাতে আসি। আমরা মাঝে মাঝে হতাশ হই, এত বছর দেশ স্বাধীন হওয়ার পরও শিক্ষা ব্যবস্থা দেখা যায় যে 10-15 বছর পর একটা বড় সড়ো পরিবর্তন আসে, বিশাল পরিবর্তন আসে, যেটাতে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট, প্রথমেই যদি বলি শিক্ষার্থী, দেন অভিভাবক, এবং তারপর শিক্ষক মণ্ডলী সবাই আতঙ্কিত হয়ে যায়। ফলে নতুন শিক্ষা ব্যবস্থা কি আসছে না আসছে, এবং একটা অস্থিরতা তৈরি হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে কি হওয়া উচিত? আমার আইডিয়া হলো, শিক্ষাক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আনতে হবে। বাট বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে, আমি এটাকে ধরছি এটা একতলা সমমান। তো এটাকে হঠাৎ করে যদি আপনি 10 তলায় চলে যান, ব্যাপারটা কেমন হলো? সুতরাং এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে, যখন থেকে পরিবর্তন আসবে, আগামী কমপক্ষে ৩ বছর আগে এটা ঘোষণা দিতে হবে কোন পরিবর্তনটা দরকার। বাট পরিবর্তনটা কেমন? পরিবর্তনটা হলো 10%-এর বেশি না। 10% পরিবর্তন বছর বছর হবে। ধরুন আমরা প্ল্যান করছি যে আগামী ২ বছর পর যে পরিবর্তনটা আসবে সেখানে 10% কোন কোন জায়গায় পরিবর্তন করব। ধরুন আমাদের বিদ্যমান যে শিক্ষা ব্যবস্থা আছে, টারশারি ব্যবস্থা আছে, এখানে অনেকগুলো ক্ষেত্র রয়েছে। মাদ্রাসার আবার অনেকগুলো ভাগ আছে। কওমি, দাখিলি, আবার বাংলা মাধ্যমে আছে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, আবার ইংরেজি মাধ্যম আছে, আবার কারিগরি আছে। থাকাটা স্বাভাবিক। যেখানে 4.5 কোটি শিক্ষার্থী, সেখানে তো বিভিন্ন ধরনের শিক্ষার্থী বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করবে। এটা তো স্বাভাবিক। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে এটাকে আস্তে আস্তে আধুনিকায়ন করতে হবে। যেটাকে জাপানি ভাষায় একটা পদ্ধতি আছে, কাইজেন থিওরি। কাইজেন থিওরি অনুসারে যদি আমরা চিন্তা করি যে প্রতি বছর 10% করে উন্নত হবে। কিভাবে উন্নত হবে? যে আগামী, আমরা ২ বছর করে চিন্তা করি, ২৯ সালে যে শিক্ষা ব্যবস্থাটা আসবে, এখনই কোন কোন পরিবর্তন? একটা হলো প্রযুক্তি দিক, যেগুলো জানা প্রয়োজন। আগামী দিনের শিক্ষার্থীরা প্রযুক্তি সম্পর্কে ভালো জানবে। দেন হচ্ছে যে ইস্যু ভিত্তিক, যে আগামী ৫-১০ বছর পর কোন বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। মানবীয় গুণাবলী কিছু আছে, কিছু আছে ডিজিজ সম্পর্কে, ভাইরোলজি রিলেটেড, এবং এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে, প্রযুক্তি রয়েছে, যেটা আমি শুরুতে বলেছি। এই সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করে হতে পারে। ধরুন আমি একটা উদাহরণ দিই। ধরুন ৭ম শ্রেণীর বিজ্ঞানে
10টা চ্যাপ্টার আছে, আমি জাস্ট কথার কথা ধরছি, 10টা চ্যাপ্টারে 10টায় একবারে রাতারাতি পরিবর্তন করলেই আতঙ্কিত হয়ে যাবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই। শুধুমাত্র একটা চ্যাপ্টার পরিবর্তন করা যেতে পারে, এটা পরীক্ষামূলকভাবে, যে যে সমস্ত বিষয় আগামীতে আগামী বাংলাদেশ তৈরি করতে হলে, সক্ষম জনগোষ্ঠী তৈরি করতে হলে যে সমস্ত বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন, এখানে প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে, এটা বছর বছর পরিবর্তন হওয়া উচিত। শিক্ষার বইগুলোতেও খুব ছোট আকারে পরিবর্তন, এবং সেটা একটা ভালো কন্টেন্ট তৈরি করে শিক্ষকদের দুটো ভার্সন করতে হবে, একটা স্টুডেন্ট ভার্সন, একটা শিক্ষক ভার্সন। শিক্ষক ভার্সনেরটা যেটা হতে হবে, কন্টেন্ট তৈরি করে আগেই শিক্ষকদের দিয়ে দিতে হবে, এবং ডিসেম্বরে মাস যে স্কুল ছুটি থাকে সে সময় 1-2 দিনের প্রশিক্ষণে একটা চ্যাপ্টার হলে পুরো বাংলাদেশে সংশ্লিষ্ট সাবজেক্টগুলোতে সক্ষম করে তোলা সম্ভব। এবং এটার অনেক প্রযুক্তি রয়েছে এভাবে শিক্ষকদেরকে জানিয়ে দেওয়ার ফলে শিক্ষকরা সক্ষমতা লাভ করবেন, পাশাপাশি তারা অটোমেটিক্যালি পরের বছর এটা শিক্ষার্থীদেরকে ডেলিভারি দিতে পারবেন। তার মানে গুণগত শিক্ষার জন্য কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যা হলো শিক্ষকদেরকে সক্ষম করে তুলতে হবে। সুতরাং ভালো শিক্ষক মানে যারা প্যাশনেবল, যারা পড়িয়ে মজা পান, যারা শিক্ষার্থী হ্যান্ডেল করে স্কুল চালিয়ে যারা আনন্দ পান, এই সমস্ত শিক্ষকদেরকে বাছাই করতে হবে এবং তাদেরকে আন্তর্জাতিক মানের সুবিধা দিতে হবে। আর যারা যোগ্য না, ফিট না, তারা যোগ্য হয়ে আসবেন। তাদেরকে আমরা বলছি না যে তাদেরকে আপনারা চাকরি থেকে বার করে দেন, তাদেরকে সক্ষম হয়ে তুলব। আস্তে আস্তে একটা পরিবেশ তৈরি হবে, একজন জানবেন, একটা একটা কোলাবোরেশন সিস্টেম তৈরি হবে। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিক্ষার্থীরা কি পড়বে। এখন আমাদের দেশে আমরা যেটা দেখি, সবাই গণহারে কোন সাবজেক্টে চাকরি বেশি, কোন সাবজেক্টে পড়লে বেশি বেতন পাওয়া যাবে, কোন সাবজেক্টে কোন চাকরিতে ওপর ইনকাম আছে, এভাবে চিন্তা করে। আসলে চিন্তা করা উচিত আমি কোনটাই ভালো, আমি কোন বিষয়টাকে আনন্দ পাই পড়ে, কোন কাজ করে আমি মজা পাই, এইভাবে সিলেক্ট করবে। সুতরাং প্যাশন ড্রিভেন সিস্টেম তৈরি করতে হবে। এটা অভিভাবক এবং শিক্ষক দুই জায়গা থেকে হেল্প করবেন। তার মানে আমরা উন্নত জাতি যদি আশা করি, আন্তর্জাতিক মানের উন্নত রাষ্ট্র, প্রথমে শিক্ষাটাকে সেই অবস্থায় নিয়ে যেতে হবে। তার মানে আমরা চিন্তা করছি 10 বছর 10 তলা, কিন্তু আমরা এটাকে 1 বছরই যদি 10 তলায় পর্যন্ত যেতে চিন্তা করি, তাহলে এটা ভুল হবে। 10 বছরে চিন্তা করতে হবে আমরা 10 তলায় পৌঁছাবো। তার মানে এখন হচ্ছে 26 সাল, 26 সালের মে মাস। আমরা যদি চিন্তা করি যে 36 সালে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের হবে, আমাদের ক্যারিকুলাম অনেক দেশ ফলো করবে। যেমন আমরা যেটা করি, আন্তর্জাতিক কিছু ক্যারিকুলাম বাংলাদেশে পড়ানো হয়, সেই মানের যদি চিন্তা করা হয়, তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে ভালো শিক্ষা নীতি, যেটা হঠাৎ পরিবর্তন না, একটা সিস্টেম আসবে, গ্রাজুয়ালি পরিবর্তন, যুগের সঙ্গে যেগুলো প্রয়োজন সেগুলো আস্তে আস্তে বছর বছর ইনকর্পোরেট হবে, এবং ডাইনামিকভাবে এখানে শিক্ষক শিক্ষার্থী সবাই আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করবে। কিন্তু এর জন্য বাজেটটা একটু একটু করে এটাও প্রতি বছর বছর বাড়াতে হবে। একবারে বাড়াইলে বাংলাদেশের উপর সক্ষমতা চলে যাবে। আচ্ছা, গেল আমরা বলছি কারিকুলাম, আমরা বলছি শিক্ষক প্রশিক্ষণ, আমরা বলছি অবকাঠামো, সরি, অবকাঠামোটাও তো আমাদের আস্তে আস্তে শিক্ষা বান্ধব হতে হবে। শুধু ইট কাঠ পাথর এর মধ্যে শুধু না থেকে শিক্ষার যে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, সেটা আমাদের দেশের যুগোপযোগী করে তৈরি করতে হবে। আমি বলছি না যে প্রত্যেকটা বিল্ডিং এসি এয়ার কন্ডিশন করতে, কিন্তু শিক্ষার উপকরণ যেগুলো দরকার, আমাদের ল্যাবগুলোকে উন্নত করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রশিক্ষণ, এটা গেল। এবং আমরা বলেছি প্যাশন, কার কোনটাই ভালো লাগা আছে সেই অনুসারে সাবজেক্ট চয়েস করে কাজ করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধরুন শিক্ষকরা এটা করবে, শিক্ষা যারা পলিসিতে আছেন তারা করবেন, কিন্তু পলিসিতে যারা আছেন, লিডারশিপ, এই জায়গাতে কাজ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের রাষ্ট্রনায়ক যারা, ভিশনারি লিডার দরকার। এই ভিশনারি লিডার সক্ষম করে তুলতে পারে যিনি শিক্ষা অনুরাগী না, শিক্ষা বুঝেন না। তারা চিন্তা করবেন সুন্দর একটা বিল্ডিং বানাবে, শিক্ষকদের শুধু বেতন বাড়িয়ে দিবেন। আসলে সেটা বিষয় না, এটাও দরকার। মানসম্মত, উন্নত না, আমরা বলছি মানসম্মত একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে যে পরিমাণ সুবিধা দরকার সেটাই দিতে হবে শিক্ষকদের বা শিক্ষা কর্মীদের, অথবা আমরা বলি শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। কিন্তু মূল ভিশনটা দিবেন লিডার
লিডার যখন এটাকে অনুপ্রাণিত করতে পারবেন, পুরো টিমটা আস্তে আস্তে অনুপ্রাণিত হবে। সো 10 বছরের একটা লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে। কিন্তু সমস্যা কি জানেন, 5 বছর পর পর যখনই ক্ষমতা চেঞ্জ হয় তখন সব কিছু উল্টে যায়। আমরা এটা চাই না। আমরা চাই একটা শিষ্ট একটা রাষ্ট্রীয় ব্যবস্থা। এটা তো সরকারি ব্যবস্থা না, রাষ্ট্রীয় ব্যবস্থা। সরকার পরিবর্তন হলে পুরো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে, এটা ঠিক না। এটা এমন একটা পলিসি করতে হবে যে সরকার পরিবর্তন হবে কিন্তু শিক্ষার যে পলিসি সেটা থেকে যাবে। সেটা বছর বছর যিনি আসবেন, যিনি দেশকে ধারণ করেন, দেশের জন্য কাজ করেন, তারা এটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবেন। সো আমি যে পলিসিটা দিলাম তার মানে শিক্ষা ক্ষেত্রে কাইজেন থিওরি, এটা অল্প অল্প করে পরিবর্তন, প্রতিটা ধাপে ধাপে শিক্ষক প্রশিক্ষণ, উপকরণ তৈরি, শিক্ষার পরিবেশ সুন্দর করা, গবেষণা বাড়ানো, যেটা নিয়ে আমি বলি নাই, যে আমি বলেছি যে শিক্ষা খাতের টোটাল যে বরাদ্দ, টোটাল যে খরচ, তার মাত্র 1% খরচ করা হয় গবেষণায়। এটা খুবই কম, 5%-এর বেশি উন্নত দেশে করা হয়। সো এই জায়গাতে আমাদের দেশে যে সমস্ত ইস্যুস রয়েছে, যে সমস্ত প্রবলেম রয়েছে, এগুলোর গবেষণার সামারি হতে পারে। আমি বিশ্ববিদ্যালয়গুলোতে ঘেটে দেখেছি যে সমস্ত টপিক সিলেক্ট করে বেশিরভাগই হাই থট বম্বাস্টিং কনসেপ্ট এখানে তারা নিয়ে শিক্ষার্থীদের অনার্স, এমফিল বা পিএইচডি লেভেলে এখানে কাজ করছেন। আর আমাদের দেশে ইস্যু ভিত্তিক গবেষণা দিতে হবে। এটা একজন ভিশনারি শিক্ষা লিডার এটা তৈরি করবেন। সুতরাং শিক্ষাক্ষেত্রে সরি, ঠান্ডা লেগে গেছে। শিক্ষাক্ষেত্রে আমরা যদি উন্নত করতে চাই, প্রথম কথা কি, 10 বছরের আমাদের একটা ভিশন তৈরি করতে হবে। আগামী বছর কি করব, পরের বছর কি, তারপরের বছর কি, গ্রাজুয়ালি পরিবর্তন। একদিকে বাজেট বাড়ানো, আর একদিকে লোকবল তৈরি করা, আর একদিকে উপকরণ তৈরি করা, আর একদিকে এগুলো এক্সিকিউশন করা। বাট আমি আরেকটা আশঙ্কা করছি যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে এই যে এত ধরনের শিক্ষা ব্যবস্থা, সেটা কিভাবে হবে? আমরা কি সবাই একই সরকারি শিক্ষা ব্যবস্থা করব, মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম সব বাদ দিয়ে? ন, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হোক, ইংরেজি মাধ্যম হোক, ইংরেজি ভার্সন হোক, সব কিছুর প্রয়োজন আছে। যেখানে 4.5 কোটি স্টেক হোল্ডার, সেখানে অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে, এটাই তো স্বাভাবিক। যে সমস্ত দেশের লোক সংখ্যা খুবই কম, হয়তো 40 লাখ বা 60 লাখ, 1 কোটি, সেই সমস্ত দেশে হয়তো একমুখী একটা শিক্ষা ব্যবস্থা চালু করে। অনেকেই আমাদের যারা শিক্ষা পলিসিতে থাকেন এরকম চিন্তা করে। বিভিন্ন দেশে দেখে, যেমন হেলসিঙ্কির শিক্ষা ব্যবস্থা, অথবা দক্ষিণ কোরিয়া, অথবা জাপান, অথবা সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা নিয়ে এসে সরাসরি কপি করানোর চেষ্টা করে। এটা সম্ভব না। তাদের পরিবেশ, তাদের জনসংখ্যা, তাদের যে ডেমোগ্রাফি, এটা আমাদের সঙ্গে ম্যাচ করবে না। আমাদের দেশের সঙ্গে যেটা ম্যাচ করবে সেটা নিয়ে কাজ করতে হবে। আজকে আমি মোটামুটি আমার যে একটা প্রাথমিক ধারণা দিলাম, এটার উপর একটা বড় একটা সেশন হতে পারে শুধু শিক্ষা খাত নিয়ে আমরা কি ভাবছি, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমরা কিভাবে চিন্তা করছি। আমরা পরবর্তীতে আগামী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ তৈরি করতে অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, যেটা আগামী বাংলাদেশ তৈরি করতে সক্ষম হবে এবং দেশের জন্য উপকার হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।